হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সাম 360 বেঙ্গলি। তোমাদেরকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আমি যে ডাব্লিউবিপি পিওয়াইকিউ সিরিজ 10 ইয়ার্সের শুরু করেছিলাম, 10 ইয়ার পিওয়াইকিউ সিরিজ। আজকে একটা 13 নম্বর ক্লাসে চলে এসেছি। দেখো এখানে এই 13 নম্বর ক্লাসকে আমি দুটি পার্টে ভাগ করে দিয়েছি, পার্ট 1 আর পার্ট 2। আজকে এই পার্ট 1 নিয়ে আলোচনা করা হবে। তোমরা জানো যে ফুড এসে 50টা ম্যাথ ছিল, সেই 50টা ম্যাথ একটি ক্লাসে করতে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, 1 ঘন্টার বেশি হয়ে যাচ্ছে। তো তাই দুটি পার্টে ভাগ করে দিয়েছি, 25টা করে অঙ্ক হবে। তোমরা যদি আগের সেই যে 12টা ক্লাস হয়েছে সেইগুলো যদি পেতে চাও, তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো তোমরা এখানে, এটা সেই ইউটিউব চ্যানেল, তোমরা ইউটিউবে যাও, দেখো @exam 360b, তোমরা এটা সার্চ করলে পেয়ে যাবে। সেখানে দেখতে পাবে যে ডাব্লিউবিপি 10 ইয়ার পিওয়াইকিউ বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে সেই বাকি প্রিভিয়াস ইয়ারের ভিডিওগুলো বা ম্যাথ সলিউশন তোমরা পেয়ে যাবে। তো এটা আমার টেলিগ্রাম, তোমরা যদি এই ক্লাসের পিডিএফ পেতে চাও তো এই টেলিগ্রামে জয়েন হয়ে যাও। সেখানে এই ক্লাসের পরে সমস্ত পিডিএফ আপলোড করে দেওয়া হবে, যাতে তোমাদের পরবর্তীতে প্র্যাকটিস করতে সুবিধা হয়। তো চলো প্রথম প্রশ্নতে যাই। এখানে বলছে কি, দেখো 5% বার্ষিক চক্রবৃদ্ধি হারে 3 চতুর্থাংশিকভাবে, চতুর্থাংশিক মানে কি, মানে এক বছরকে চার ভাগের এক ভাগ, ঠিক আছে। তাহলে 12 মাসে যদি এক বছর হয় 4 ভাগ করলে কি 3 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে বলেছে এই টাকাটা এই টাকায় পরিমাণ হচ্ছে, মানে কি এই টাকাটা কি, এটা প্রিন্সিপাল আর এটা কি এ মানে কি সুদ এবং আসল, ঠিক আছে। এখানে সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, এখানে সিআই প্লাস আই মানে ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, সরি এটা হবে সিআই প্লাস কি পি, ঠিক আছে। মানে প্রিন্সিপালের সাথে সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট যোগ করে এটা হচ্ছে। তাহলে তোমরা এটাকে যদি লেখো, দেখো এখানে 3 মাসের অন্তর যদি দেয়, তাহলে কি এক বছরে 4 বার সুদ চক্রবৃদ্ধি হারে, তাহলে যে 20% এখানে সুদ আছে, এটাকেও তোমাকে এই 20%কেও তোমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি, তাহলে 3 মাস পর পর যে চক্রবৃদ্ধি সুদ কাউন্ট হবে সেটা 5% হারে কাউন্ট হবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। 3 মাস অন্তর অন্তর সুদ কাউন্ট হবে এবং 5% হারে কাউন্ট হবে, কারণ যে সুদের হার সেটাকেও আমাকে ভাগ করতে হবে সেই সময়ের হিসাবে। তাহলে দেখো আমি এখানে সুদ কত টাকা পাচ্ছি, শুধু তুমি যদি না আসলের কথা যদি বলো, তাহলে আমি এখানে আসল দেখতে পাচ্ছি 1600 টাকা, ঠিক আছে। আর সুদ আর আসল দুটো মিলে কত, এখানে 1852.20 টাকা, এটা সুদ আসল মিলে। এটা কি, এটা শুধু প্রিন্সিপাল, এটা প্রিন্সিপাল প্লাস কি সিআই, ঠিক আছে। তাহলে আমরা এটাকে দেখবো যতটা ছোট করতে পারি, ঠিক আছে। তুমি যদি এবার দেখো এখানে যেহেতু দশমিকের পরে দুটো ঘর আছে, তাহলে তুমি এখানে দশমিকটা তোলার জন্য এখানে তুমি আরও দুটো শূন্য দিয়ে দাও, ঠিক আছে। তাহলে আমি দশমিকটা উঠিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো যদি কাটি, এই শূন্য আমি শূন্য কাটছি, তাহলে তুমি যদি এটাকে 2 দিয়ে কাটো, তাহলে ওপরে আমি কত পাবো 8000, ঠিক আছে। আর এটা তুমি 2 দিয়ে কাটো, তাহলে 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 6 দুগুণে 12 আর 2 একে 2, তাহলে আমি ওপরে কত পাচ্ছি 8000, ঠিক আছে। আর নিচে পাচ্ছি আমি 9261। তুমি দেখো এটাকে আমি যদি কিউ রুট করি, ঠিক আছে, এই দুটোকে যদি কিউ রুট করি আমি, তাহলে ওপরে কত পাবো 20, ঠিক আছে। আর নিচে কত পাবো 21। তাহলে তুমি যদি এটা যদি আসল হয় আর এটা যদি সুদ আসল হয়, তাহলে সুদ কত 1 টাকা, আসল কত 20, ঠিক আছে। তাহলে তুমি যদি করো তাহলে 100 কত হচ্ছে, তাহলে মানে 20 টাকা 1 টাকা সুদ, তাহলে 5 20 100, তাহলে কি 5%। আর আমাকে তো মানে প্রশ্নতে তো 5% সুদের হারের কথা বলা হচ্ছে, তাহলে কত বছর হচ্ছে এটা 3 বার চক্রবৃদ্ধি কাউন্ট হলে, ঠিক আছে। 3 বার চক্রবৃদ্ধি সুদ যখন কাউন্ট হচ্ছে তখন আমাদের এই টাকাটা সুদ আসল মিলে হচ্ছে, ঠিক আছে। তাহলে 3 বার কাউন্ট মানে কি, একবারের সময় কত বলা ছিল 3 বছর, মানে 3 মাস পর পর কাউন্ট হয়। তাহলে 3 বার কাউন্ট হতে আমাকে কত লাগবে 3 গুণ 3, ঠিক আছে। তাহলে কি 9 মান্থ, ঠিক আছে। তাহলে 9 মাস হবে এখানে সঠিক উত্তর। এখানে বলছে দেখো 5 বছর আগে একজন পিতার বয়স তার পুত্রের বয়সের 8 গুণ ছিল। 5 বছর আগে তুমি যদি লেখো এখানে, এটা 5 বছর আগে, এটা যদি বর্তমান হয় তাহলে এটা কি, এটা 5 বছর আগে। তাহলে ফাদার আর সন যদি লেখো তাহলে কত 8 গুণ ছিল, এখানে 1 হলে এখানে 8, ঠিক আছে। তাহলে 5 বছর পরে, তাহলে এটা যদি বর্তমান হয় তাহলে এর থেকে 5 বছর পর মানে +5, ঠিক আছে। বলছে তাদের এই বয়সের যোগফল বলে দেওয়া আছে কত 65 বছর। তাহলে তুমি যদি এটাকে এক্স ধরো, ঠিক আছে, এটা 1x মানে কি, এটা শুধু এক্স, আর এটা কি 8x। তাহলে 8 বছর আগে যদি তুমি লেখো এখানে তাদের বয়সের দুজনের বলেছে, 5 বছর পরে তাদের বয়সের যোগফল 65 বছর। তাহলে দুজনের বয়সের যোগফল কত হবে 5 বছর আগে 8x প্লাস x, ঠিক আছে। একজনের 10, তাহলে দুজনের 10 10 20 বছর যোগ হবে এখানে, ঠিক আছে। দেখো এখান থেকে কত 10, তাহলে দুজনের যেহেতু 10 বছর পরে, তাহলে দুজনের মোট বয়সে আরও 10 বছর, 10 10 20 বছর যোগ হবে। তাহলে এই মানটা এটা বলে দেওয়া আছে। তাহলে তুমি যদি দেখো 8x আর x কত হবে এখানে 9x, সমান আমি যদি লিখি 20টা ওইদিকে গেলে বিয়োগ হবে, তাহলে কত হবে 45। তাহলে 9 তুমি যদি কাটো তাহলে আমি 5 পাচ্ছি কি, x এর মান পাচ্ছি 5। তাহলে পিতার বর্তমান বয়স আমাকে জানতে চেয়েছিল, পিতার 8 বছর 5 বছর আগে বয়স কত ছিল 8x। তাহলে আমি 8-এর আর 5-এর জায়গায় যদি আমি x এর জায়গায় 5 লিখি, তাহলে 5 8 কত 40, এটা কখন 5 বছর আগে। তাহলে বর্তমানে আরও 5 যোগ হবে, তাহলে কত পাবো আমি 45, তাই তো 45 হবে এখানে সঠিক উত্তর। দেখো অপশান সি। এখানে বলছে একটি ভগ্নাংশের হর তার লব থেকে 4 বেশি, মানে একটি ভগ্নাংশের যে হর তোমরা জানো যে ওপরেরটাকে লব বলে আর নিচেরটাকে হর বলে, ঠিক আছে। তাহলে যে হর তার লবের থেকে 5 বেশি মানে নিচেরটা 5 বেশি হবে, ঠিক আছে।
আর যদি লব এবং হর উভয়কে 3 দ্বারা বৃদ্ধি করা হয় তাহলে নতুন ভগ্নাংশটি এটা হয়, মানে উভয়কে যখন 3 দ্বারা বৃদ্ধি করা হবে তখন এটা হবে। তাহলে তুমি প্রত্যেকটাতে দেখো যে লব আর দেখো এটা কত বেশি বলেছে, 4 বেশি বলেছে, 4 বেশি আছে কি দেখো, এটা যদি 13 আর 4 এটা 4 বেশি, ঠিক আছে ঠিক আছে। তারপর বলছে যদি উভয়কে 3 দ্বারা বৃদ্ধি করা হয় তাহলে তুমি দুটোর সঙ্গে 3 যোগ করো, এটা 3 যোগ করলে কত হবে 16, এটা 3 যোগ করলে কত হবে 20। তাহলে দেখো কত হচ্ছে এখানে 4/5 হচ্ছে কি দেখো, 4 দিয়ে কাটো, 4 কে 4, 4 5 20, তাহলে 4/5 এটাই হয়ে যাচ্ছে। তাহলে এটা সঠিক উত্তর। তুমি যদি বাকি অপশানগুলো দেখতে যাও ট্রাই করে, এতে ডিফারেন্স কত দেখো 7, মানে এখানে 5 ডিফারেন্স, এটা হচ্ছে না। এখানে যদি ডিফারেন্স দেখো কত 6, এটা হচ্ছে না। এখানে যদি ডিফারেন্স দেখো কত 3, এটা হচ্ছে না, ঠিক আছে। তাহলে প্রথম অপশানেই সব কেটে যাচ্ছে, এটাই হবে সঠিক উত্তর। এখানে বলছে একটি রেল ইঞ্জিনের সামনে এবং পেছনের চাকার যে পরিধি দেওয়া আছে সেটা দেখো, মানে 140 আর 350 দেওয়া আছে। ইঞ্জিনটি কত মানে সমপেক্ষে দূরত্ব অতিক্রম করলে উভয় চাকা একসাথে পূর্ণ ঘূর্ণন সম্পূর্ণ করবে, ঠিক আছে। তাহলে তোমরা জানো এই অঙ্কগুলো, এখানে কিছুই সেরকম বলা নেই, মানে একসাথে মানে তোমরা জানো যে কোনো যখন ছোটো আর বড় কোনো জিনিস দেওয়া থাকে তাহলে সমান দূরত্ব অতিক্রম করার জন্য কি দুটোকে এলসিএম বার করতে হয় আমাকে। তাহলে এটা একটা দেওয়া আছে 140 সেন্টিমিটার আর একটা দেওয়া আছে 350 সেন্টিমিটার। যদি আমি এলসিএম বার করি, প্রথমে 10 দিয়ে দাও তাহলে 0 0 কেটে যাবে, 14, আর এখানে পাবো কত 35, তারপরে 7 দিয়ে দাও, 7 দুগুণে 14, 5 7 35, তাহলে কত হবে এখানে 10, আর এখানে দেখো 7 10 70, আর আবার এখানে কি 5 দুগুণে 10, তাহলে কত পাবো আমি 700, তাহলে 700 হবে এখানে সঠিক উত্তর। এখানে বলছে একজন ব্যক্তির বয়স তার 2 সন্তানের বয়সের যোগফলের দ্বিগুণ, তার দুটো সন্তান, ঠিক আছে। এটা ধরো মানে ফাদার তার পিতা, আর এখানে 2s মানে দুটো সন, ঠিক আছে। এটা 25 না, এটা হবে 2s, দুটো সন। তাহলে দুটো সনের বয়সের যদি এক হয় তাহলে এটা কি দ্বিগুণ বলেছে, মানে এটা 2 হবে। তাহলে কি বলেছে তারপর দেখো 20 বছর পরে তার 2 সন্তানের বয়সের যোগফলের সমান হবে, 20 বছর পরে এটা সমান হবে। তাহলে এটা যদি বর্তমানে হয় তাহলে 20 বছর পর মানে এটা +20, তখন এটা সমান হবে মানে কি এটা সমান 1 হবে। তাহলে ব্যক্তির বয়স কত, তাহলে তুমি যদি এটাকে এক্স লেখো, দেখো এটাকে আমি এক্স লিখছি, এটাকে 2x লিখছি, ঠিক আছে। তাহলে বলেছে 20 বছর পর, 20 বছর পরে এর বয়স কত হবে 2x + 20, ঠিক আছে, সমান। আর 20 বছর পরে যে এক্স আছে তাহলে এর সাথে কত যোগ হবে, কারণ দুটো সন্তান, তাহলে দুজনের 20 20 40 যোগ হবে, তাহলে এটা বলছে সমান হবে, ঠিক আছে। 20 বছর পরে এটা সমান হবে। তাহলে তুমি দেখো, তুমি যদি এখানে দেখো তাহলে এটা 2x আছে আর এখানে x, এদিকে গেলে কি শুধু x থাকবে, আর এটা প্লাস আছে ওদিকে গেলে মাইনাস, তাহলে আমি কত পাচ্ছি 20, তাহলে আমি x এর মান পাচ্ছি এখানে 20 পাচ্ছি আমি, ঠিক আছে। তাহলে কি বলেছে ব্যক্তির বয়স হলো, ব্যক্তির বয়স আমাকে জানতে চেয়েছে। তাহলে তাহলে এখানে 2x আছে, তাহলে 2 লেখো আর x এর জায়গায় তুমি 20 লেখো, তাহলে কত পাবো আমি 20 দুগুণে 40, ঠিক আছে। তাহলে 40 দেখো, এটা হবে সঠিক উত্তর, কারণ এটা বর্তমান আর আমাকে বর্তমান বয়সটাই বার করতে বলেছে। এখানে ব্যক্তির বয়স হলো, কিছু বলেনি আগে কি পরে, তার বর্তমান বয়সটাই আমরা বার করবো। এখানে বলছে কিছু সংখ্যক শিক্ষার্থীর গড় ওজন দেওয়া আছে এখানে, তাদের মধ্যে 20 জন শিক্ষার্থীর গড় ওজন 60 কেজি এবং বাকি শিক্ষার্থীর গড় ওজন 51 কেজি, ঠিক আছে। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা আমাকে বার করতে বলেছে। এখানে টোটালের গড় ওজন দেওয়া আছে আমাকে 55 কেজি টোটালে, ঠিক আছে। তাহলে 20 জনের গড় ওজন কত 60 কেজি, এখানে 60 কেজি হচ্ছে 20 জনের গড় ওজন, ঠিক আছে। বাকি শিক্ষার্থীর গড় ওজন 51 কেজি, বাকি কতজন আমি জানি না। তুমি যদি অ্যালিগেশন করো এখানে তাহলে দেখো এদিকে 5 পাবো আর এদিকে কত পাবো 4 পাবো, তাহলে 4:5 আমি পাচ্ছি, ঠিক আছে। তাহলে 4:5 আমি পাচ্ছি। তাহলে এখানে কি বলছে দেখো, এখানে যে দেখো 20 জনের শিক্ষার্থীর গড় ওজন দেওয়া আছে এখানে 60 কেজি, তাহলে এখানে 60 কেজির আমি কতজন পাচ্ছি 4 জন, তাহলে 4কে তুমি যদি 5 দিয়ে গুণ করো তাহলে কত পাচ্ছি আমি 4 5 20। তাহলে এখানে কী বার করতে হবে, মোট শিক্ষার্থীর সংখ্যা বার করতে হয়েছে, মোট তাহলে কত পাচ্ছি আমি 4 আর 5 9, তাহলে আমি এই 9কেও 5 দিয়ে যদি গুণ করি তাহলে কত পাবো 5 9 45, তাহলে এটা কি টোটাল, কারণ এটা হচ্ছে টোটাল, ঠিক আছে। তাহলে 4 আর 5 9, তাহলে এটা 45 জন হবে সঠিক উত্তর, অপশন ডি। দুটি তরল এ ও বি একটি মিশ্রণে এই অনুপাতে দেওয়া আছে, ঠিক আছে, এবং অন্য একটি মিশ্রণে এই অনুপাতে আছে। এ ও বি তরলের সমান পরিমাণ পেতে, মানে একই পরিমাণ পাওয়ার জন্য মিশ্রণ দুটির প্রয়োজনীয় অনুপাত মানে কী অনুপাতে মেশাতে হবে যাতে তরল দুটি সমান পাই আমি। তার যখন কী অনুপাতে মেশাতে হবে বা কোন অনুপাতে মেশাতে হবে এরকম যদি কিছু বলা থাকে তাহলে আমরা যে কোনো দুটি তরল দেওয়া আছে দেখো যে কোনো একটাকে ধরে আমরা সেই অপশানটা বার করবো। তুমি যদি দেখো আমরা প্রথমটাকে ধরে বার করছি, তাহলে প্রথম প্রকার কি এখানে উল্লেখ করা নেই, দুধ জল অথবা কি অ্যাসিড জল কিছু বলা নেই এখানে, ঠিক আছে। তাহলে তুমি লেখো এখানে 2 কতর মধ্যে আছে 5-এর মধ্যে, এখানে কত আছে 5 আছে কতর মধ্যে 9-এর মধ্যে আছে। তার টোটালে সমান পরিমাণ পেতে হবে মানে কি 1:1 পেতে হবে আমাকে সমান, এটাই তো। তাহলে আমাকে কি 1 পেতে হবে, টোটাল কত 2-এর মধ্যে, ঠিক আছে। এবার তুমি দেখো অ্যালিগেশন করো এখানে, তাহলে 5/9 - 1/2 এটা একটা পাবো, আর এটা পাবো 1/2 - 2/5 এটা একটা পাবো। তুমি যদি করো তাহলে 9 দুগুণে 18, তাহলে এটা 2 5 দুগুণে 10, আর এটা 9 কে 9, তাহলে আমি এখানে পাচ্ছি 1/18, ঠিক আছে। আর এটা তুমি যদি দেখো তাহলে এখানে কত পাবো 10, তাহলে এখানে 5 - 5 2 2 দুগুণে 4, তাহলে 1/10 পাচ্ছি আমি, ঠিক আছে। তাহলে তুমি যদি অনুপাত করো তাহলে এটাই অনুপাত করতে হবে আমাকে, ঠিক আছে।
তাহলে এটাকে তুমি যদি অনুপাত করো তাহলে কত হবে এদিকে? এদিকে হবে 10:18, তাহলে 5:9, এটা পাবো সঠিক উত্তর হবে 5:9। দেখো এটা, তাহলে এই অনুপাতে মেশালে আমি সমান অনুপাত পাবো। এখানে বলছে দেখো 45 মিটার এবং 33 মিটার বাহু বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার এলাকা আবৃত করতে প্রয়োজনীয় বৃহত্তম বর্গাকার পাথরের সংখ্যা কত হবে সেটা বার করতে বলেছি। দেখো একটা বর্গক্ষেত্র দেওয়া আছে এখানে, ঠিক আছে। বর্গক্ষেত্রের এর যে দৈর্ঘ্য সেটা আমাকে দেওয়া আছে 45 আর প্রস্থ দেওয়া আছে কত 33। তাহলে আমি যদি এর ক্ষেত্রফল দেখিয়ে তাহলে ক্ষেত্রফল কত পাবো আমি? 45 গুণ 33, এটা হচ্ছে টোটাল ক্ষেত্রফল। তাহলে আমি যদি দেখি দুটোর মধ্যে কী এমন সংখ্যা যেটা কমন আছে, কারণ আমাকে বর্গাকার বার করতে হবে। তাহলে তুমি যদি এখানে 45 আর 33 কমন দেখো, তাহলে 3 15 45, 3 11 33, আর কি যাই? আর যাচ্ছে না। তাহলে আমি এখানে দেখছি 3 এমন একটা সংখ্যা যেটা দুটোর মধ্যে কমন আছে, ঠিক আছে। তাহলে তুমি এই যে ক্ষেত্রফল আমাকে এই 3-এর সাথে গুণ করে কি এমন এখানে একটা সংখ্যা গুণ করবো যা এই ক্ষেত্রফলের সমান হবে, ঠিক আছে। তোমাকে আমি বলছি যে এই 45 গুণ 33, এটা তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমি এই এমন একটা 3-এর সাথে গুণিতক সংখ্যা লিখব যতটা 3/3 পাথর আমাকে লাগবে। তাহলে কতটা পাথর লাগবে সেই সংখ্যা আমাকে গুণ করবে যাতে এই ক্ষেত্রফলের সমান হয়, ঠিক আছে। তাহলে আমি দেখছি যে এই 3-এর সাথে এই যে সংখ্যাটা আছে 11 আর 15, তাহলে এটা যদি আমি গুণ করি তাহলে 11 15 কত হয় 165। তাহলে 3-এর সাথে 165 যদি গুণ করি আর এই 45 সাথে 33 গুণ, এটা সমান হবে। তাহলে টোটাল আমাকে 165খানা সেই পাথর লাগবে 3/3-এর। 3/3 হচ্ছে সেই বৃহত্তম মানে বর্গাকার পাথরের মাপ, যেটা সংখ্যা লাগবে 165। তাহলে আমাকে 165 হবে এখানে সঠিক উত্তর। এখানে বলছে একজন ফল বিক্রেতা কিছু সংখ্যক কলা কিনেছে। যদি 5টি কলার ক্রয় মূল্য, দেখো এখানে 5টি কলার ক্রয় মূল্য এবং 5টি কলার বিক্রয় মূল্য এবং 6টি কলার ক্রয় মূল্যের সমান হয়, তাহলে তার লাভ বা ক্ষতির শতাংশ কত সেটা বার করতে বলছে আমাকে। তাহলে তুমি এখানে দেখো যে 5টা কি, এই 5 হচ্ছে এসপি সমান 6, এটা হচ্ছে সিপি। তাহলে এটা ক্রয় মূল্য, এটা আমি পাচ্ছি কি বিক্রয় মূল্য। তাহলে তুমি যদি এসপি ইজ টু সিপি রেশিও বার করো তাহলে কত পাবো আমি? 6:5, ঠিক আছে। 6:5 আমি পাচ্ছি। তুমি যদি আর নিচে লেখো তাহলে কত পাবো? 6 আর 5 আমি পাচ্ছি। তাহলে বলছে তার লাভ বা ক্ষতি, আমি সিপি কত দেখছি এখানে 5, এসপি কত 6। তাহলে আমি দেখছি সিপির ওপরে সবসময় হয়। তাহলে 5-এ 1 টাকা লাভ হলে 100-তে কত 20%, কারণ 5 20 100 হয়। তাহলে এটা হবে সঠিক উত্তর। এখানে বলছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা রয়েছে। তুমি লেখো 1 টাকা 50 পয়সা, ঠিক আছে, আর কত 25 পয়সা এই মুদ্রা রয়েছে। তার হচ্ছে তাদের মুদ্রার এই যে মূল্যের অনুপাত, মানে এই যে RS, মানে এর মূল্যের অনুপাত দেওয়া আছে কত 4:5:6। তাহলে বলছে তাদের সংখ্যার অনুপাত আমাকে বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে সংখ্যার অনুপাত বার করো। কয়েন মানে সংখ্যা কতটা থাকবে? দেখো 4 টাকা আছে 1 টাকার কয়েন, তাহলে কত 4টা কয়েন লাগবে। 5 টাকা আছে 50 পয়সা করি, তাহলে কত 10টা কয়েন লাগবে। 6 টাকা আছে 25 পয়সা করি, মানে 1 টাকায় মানে 4টা 25 পয়সা লাগে, তাহলে 6 টাকা 4 6 24টা লাগবে, ঠিক আছে। তাহলে তুমি যদি একে অনুপাতে করো তাহলে কত হবে 2 5 12, এই অনুপাতে থাকতে হবে কয়েনগুলো। 2 5 12, দেখো এটা হবে সঠিক উত্তর। এখানে বলছে দুটি সংখ্যার যোগফল দিয়েছে 150 এবং তাদের গসাগু দেওয়া আছে এখানে। তাহলে সংখ্যা দুটি হলো, সংখ্যা দুটি আমাকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা জানো যে যখন দুটি সংখ্যার যোগফল দেওয়া থাকে আর গসাগু দিয়ে থাকে তাহলে আমরা কি পাবো? তাহলে সংখ্যাগুলির সমষ্টি বার করার জন্য এই 150কে আমাকে 10 দিয়ে এখানে 15 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি পাবো আমি? 10 পাবো, ঠিক আছে। কী করে পাচ্ছি তোমাদেরকে এদিকে আমি দেখাচ্ছি। আর দেখো আমি যদি এদিকে দেখি একটা সংখ্যা কত 15x আর একটা সংখ্যা কত পাবো 15y, কারণ দুটো যদি গসাগু বার করি তাহলে এখানে 15 যাবে, x আর y থাকবে এখানে পড়ে, তাহলে 15 গসাগু এটা আমাকে বলে দিয়েছে। তাহলে এই দুটো যদি সংখ্যা হয় তাহলে এই দুটো যোগফল কত বলে দেওয়া আছে 150। তুমি যদি এখানে 15 কমন ধরো তাহলে x প্লাস ওয়াই, একটা ওয়াই, হ্যাঁ, x প্লাস ওয়াই সমান কত হবে 150। তাহলে 15 যদি তুমি কাটো তাহলে x প্লাস ওয়াই সমান কত থাকবে? এখানে 10 থাকছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমি এই 10টা এখানে পাচ্ছি। এটুকু তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ। এবার দেখো এখানে আমি 10 পাচ্ছি। তাহলে 10 সংখ্যাটাকে এমনভাবে ভাঙো তুমি, এটা না করলেও এরকমভাবে তাড়াতাড়ি করা যায়, আমি বোঝানোর জন্য ভেঙে করে দিচ্ছি। তাহলে তুমি লিখতে পারো এখানে 1 + 9 10 হবে, আবার 2 + 8 10 হবে, আবার 3 + 7 10 হবে, আবার 4 + 6 10 হবে, আবার 5 + 5 10 হবে। 5 + 5 তুমি যদি করো তাহলে 15, 5 15 75 আর 75, এইভাবে কি আছে 75 75 কোনো একটা অপশানেও তুমি 75 75 তুমি দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। তাহলে লেখো তুমি একটা সংখ্যা কত হবে 75 আর 75, এইভাবে সংখ্যা দুটো হবে। তাহলে এই 75 75 যদি সংখ্যা দুটো হয় তাহলে কি বলেছে গসাগু 15। তাহলে আমি যদি 75 75 দুটি সংখ্যা হয় তাহলে গসাগু তো 75ই হবে, কিন্তু গসাগু তো 15, তাহলে এই অপশানটা হবে না, ঠিক আছে। এবার তুমি যদি দেখো একটা অপশান 15 থাকবে, মানে 15কে 15 আর 9 15 হবে। তাহলে একটা অপশানেও 15 আমি দেখতে পাচ্ছি না এখানে, যদি দেখো তুমি একটা অপশানেও 15 নেই। তাহলে আমি কি করব? এই অপশানটা তো কাটা গেল, তাহলে 15 যেহেতু নেই তাহলে এই অপশানটাও কাটা যাবে আমার, ঠিক আছে। তাহলে 15 দুগুণে 30 আর 8 15 120, 30 আর 120 আছে কি দেখো 30 আর 120। যদি আমি এটা ধরি তাহলে 30 আর 120, তাহলে এদের গসাগু কত হবে 30 হবে, 30 থেকে 30 আর এটা 4 হবে,
তাহলে এই গসাগু তো 15, তাহলে এই অপশানটাও হবে না, এটা বাদ দিচ্ছি আমি। এবার তুমি যদি দেখো 3 যদি দেখো তাহলে 3 15 কত হবে 45, ঠিক আছে। আর এটা দেখো 3 15 45, 45 হচ্ছে, আর 7 15 105 এটা হচ্ছে। তাহলে তুমি যদি এদের গসাগু দেখো কত হচ্ছে 15 আসছে কিনা, এখানে যদি তুমি 5 দিয়ে দাও তাহলে 5 9 45, 5 2 10, 5 1 5, ঠিক আছে। 3 দিয়ে যদি দাও তাহলে 3 3 9, 3 7 21, 8 যায় না, তাহলে 3 5 15, হ্যাঁ এটা গসাগু 15 আসছে, তাহলে এটা হবে এখানে সঠিক উত্তর আমার, ঠিক আছে। বাকি অপশনটা আমি এটা চেক করছি না, কারণ এরকম হলে গসাগু কত হবে দেখো 30 কমন যাচ্ছে দুটোর মধ্যে, 30 যদি ধরি এখানে তাহলে 30 দুগুণে 60 আর 3 30 90, তাহলে গসাগু 30 হয় 15, তাহলে এটা হবে আমার সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এখানে বলছে একজন ব্যক্তি 24 কিমি দূরত্ব 3.5 ঘন্টায় অতিক্রম করে, যার কিছু অংশ মানে এই গতিবেগে হেঁটে এবং বাকি অংশ এই 10 কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে অতিক্রম করে। তাহলে ব্যক্তি পায়ে হেঁটে কত দূরত্ব অতিক্রম করছে? তাহলে দুটো গতিবেগ দেওয়া আছে, একটা 4.5 কিমি পার ঘন্টা, মানে তুমি এটাকে লিখতে পারো 9/2 কিমি পার ঘন্টা, এটা কি এটা ওয়াক করছে মানে হেঁটে, আর একটা এই সাইকেলে যাচ্ছে কত 10 কিমি পার ঘন্টা, এটা আমি দুটো পাচ্ছি। তার অ্যালিগেশন করার জন্য 24 কিমি এই যে দূরত্ব এই গতিবেগে যাচ্ছে মানে কি এটা গড় গতিবেগ, তাহলে আমাকে সময় কত লাগছে সেটা বার করতে হবে এখানে। তাহলে এই 24 কিমি যেতে সময় কত লাগছে দেখো, 3 দুগুণে 6 রাখে 7, 7 বাই কত 2, তাহলে তুমি এটাকে লিখতে পারো 2/7, তাহলে এটা আমি কেটে দিচ্ছি এখানে। তাহলে তুমি যদি দেখো 24 দুগুণে 48/7, এটা কী পাচ্ছি আমি, এটা মানে যে তাদের গড় গতিবেগ আমি পাচ্ছি এটা 48/7, তাহলে তুমি এখানে লেখো 48/7, আমাকে এই টাইপের অ্যালিগেশন করতে হবে, ঠিক আছে। তাহলে এই অ্যালিগেশনটা সহজ করার জন্য আমি দেখছি এর নিচে 2 আছে আর এর নিচে 7 আছে, তাহলে এমন একটা সংখ্যা ধরবো, ধরে প্রত্যেকটাকে গুণ করে দেবো। 14 ধরছি আমি, একেও 14 দিয়ে গুণ করবো, একেও 14 দিয়ে গুণ করবো, আর একেও 14 দিয়ে গুণ করবো আমি, ঠিক আছে। তাহলে এটা 14 দিয়ে গুণ করলে কত হবে, এখানে 7, 7 9 কত 63, এখানে লেখো 7 9 63 আমি লিখলাম। আর এটা তুমি যদি করো তাহলে 14 10 কত হবে 140 পেলাম এখান থেকে, ঠিক আছে। আর এখান থেকে কত পাবো তুমি 7 যদি ধরো তাহলে 2, তাহলে 48 দুগুণে 96। এবার অ্যালিগেশন করো, অ্যালিগেশন করতে সুবিধা হবে। তুমি যদি এটা দেখো তাহলে 96, তাহলে 4 40 আর 44 পাবো এখানে। আর এটা তুমি যদি দেখো তাহলে 3 আছে, 3 6 33, তাহলে আমি যদি এটাকে অনুপাতে করি তাহলে 4 11 44 আর 3 11 33, তাহলে এটা আমি কি পাচ্ছি, মানে এটা কি সময়ের অনুপাত পাচ্ছি আমি। আর এখানে সময় কত বলে দেওয়া আছে 3.5 ঘন্টা, তাহলে আমি এখানে টোটাল 4 3 7 পাচ্ছি। 7-এর মান যদি 3.5 থাকে মানে 3.5, তাহলে 1-এর মান কী পাবো আমি, হাফ পাবো, 1-এর 2, ঠিক আছে। তাহলে সে বলছে পায়ে হেঁটে কত দূরত্ব অতিক্রম করছি, দেখো এখানে পায়ে হেঁটে বলেছে, তাহলে পায়ে হেঁটে কি 4, তাহলে 1-এর মান যদি হাফ হয় তাহলে 4-এর মান কত পাবো 2, তাহলে সে 2 ঘন্টা কিসে যাচ্ছে পায়ে হেঁটে, কত কিমি পার ঘন্টা গতিবেগে 4.5 কিমি পার ঘন্টা, তাহলে 2 ঘন্টায় কত যাবে, 1 ঘন্টায় যদি 4.5 যায় তাহলে 2 ঘন্টায় কত যাবে, তুমি এই 2কে 4.5 দিয়ে যদি গুণ করো তাহলে কত পাবো 9, এই 9 কিলোমিটার সে পায়ে হেঁটে যাচ্ছে, এটা হচ্ছে 9 কিলোমিটার, সঠিক উত্তর হবে অপশান বি। এখানে বলছে দেখো একটি বন্যা ত্রাণে 1000 জন মানুষের 100 দিনের খাবার ব্যবস্থা ছিল, 25 দিন পরে মানে এই 250 জন মানুষ অন্যত্র চলে যায়, বাকি মানুষের কতদিন চলবে, ঠিক আছে। তাহলে 1000 জন মানুষের 100 দিনের খাবার ছিল, এই 1000 জন মানুষের 100 দিনের খাবার ছিল 25 দিন পর, তাহলে তারা 25 দিন খেয়েছে 25 দিন পরে, তাহলে আর কত দিনের বাকি আছে, 75 দিনের বাকি আছে, ঠিক আছে। তাহলে এই খাবারটা বাকি এখন মানুষ কতজন বেঁচে থাকছে 25 দিন পরে, 250 জন চলে যায়, তাহলে কত থাকছে 750 জন থাকছে, ঠিক আছে। তাহলে 750 জনে এই যে টোটাল খাবার সেটা কতদিন চলবে, তাহলে এখানে একটা শূন্য তুমি কাটো, আর এই 75 75 কাটো, তাহলে কত পড়ে থাকছে এখানে শুধু 100 পড়ে থাকছে, তাহলে এই 100টা হবে এখানে সঠিক উত্তর। এখানে বলছে দেখো আপনার কাছে 36টি কমলা কিনতে যথেষ্ট টাকা আছে, মানে তার কাছে যা টাকা আছে তাতে 36টি কমলা কেনা যাবে, যার মূল্য 4.5 টাকা, মানে 4.5 টাকা করে 36টি কমলা সে কিনতে পারবে। তাহলে কত টাকা আছে আমরা এখানে বলতে পারবো যে 36 গুণ 4.50, মানে এই টাকা তার কাছে আছে, কারণ এই টাকা করে এতটি কমলা কিনতে পারবে, মানে এই টাকাটা তার কাছে আছে। তাহলে যখন প্রতিটি কমলার মূল্য 50 পয়সা বৃদ্ধি পায় তখন সে কতটি কমলা কিনতে পারবে না, এই টাকা তার কাছে ফিক্সড, কিন্তু যদি দাম বেড়ে যায় কত করে 90 পয়সা করে, তখন সে কতগুলি কিনতে পারবে। 90 পয়সা আগে কত ছিল 4.50, এখন যদি 90 পয়সা করে বাড়ে তাহলে দাম কত হবে দেখো, তাহলে 9 আর 5 14, 4 হাতের 1, তাহলে কত হচ্ছে এখানে 5 টাকা 40 পয়সা, তাহলে 5 টাকা 40 পয়সা যখন দাম হবে তখন সে কতগুলো কিনতে পারবে। তাহলে দশমিক দশমিক উড়াও দুটোরই, ঠিক আছে। এখন যদি তুমি 0 0 কাটো তাহলে আমি দেখছি 9 5 45, 9 6, তাহলে এই 6 6 যদি কাটো তাহলে 6 6 36, তাহলে কত থাকছে 5 6 30, সে 30টি কিনতে পারবে, ঠিক আছে। এখানে বলছে একজন পুলিশকর্মী একজন চোরকে দেখে ধাওয়া শুরু করে, চোর যখন 5টি ধাপ যায় পুলিশকর্মী 6টি ধাপ যায়, তুমি এখানে লেখো চোর আর এটা হচ্ছে পুলিশ, ঠিক আছে। কী বলছে দেখো, চোর যখন 5টি ধাপ যায়, চোরের যখন 5টি ধাপ, পুলিশকর্মী তখন 6 ধাপ যায়, পুলিশকর্মী 6 ধাপ যাচ্ছে। আবার পুলিশকর্মীর 3 ধাপ, পুলিশকর্মীর 3 ধাপ এবং চোরের 6 ধাপ, চোরের 6 ধাপ সমান, তাহলে পুলিশকর্মীর চোরের গতিবেগের অনুপাত আমাকে বার করতে বলছে। তাহলে কোন তুমি গুণ করো, 3 5 কত হয় 15, আর এটা কত হবে 6 6 36, 3 আর 6, তাহলে 15
আর 36, তুমি যদি 3 দিয়ে কাটো তাহলে 3 5 15 আর 3 12 36 হয়, এটা আমি অনুপাত পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি কী বার করতে বলেছে, পুলিশ কর্মী আর চোর। এটা কী পাচ্ছি আমি, এটা চোর আর এটা পুলিশ কর্মী। তাহলে পুলিশ কর্মী আর চোর মানে কি, উল্টোটা হবে 12, তাহলে 12:3 হবে, এটা হবে তাহলে 12 অনুপাত, সরি এটা 5 হবে, কারণ আমি 3 দিয়ে কাটছি, 3 5 15 আর 3 12 36। ঠিক আছে, তাহলে এটা হবে 5, তাহলে 12 5, এটা হবে সঠিক উত্তর। এখানে বলছে 3টি ধনাত্মক সংখ্যা দেওয়া আছে, দেখো এখানে অনুপাত, এদের বর্গের যোগফল হলো এটা, এদের বর্গের যোগফল। ঠিক আছে, তাহলে আমি সংখ্যা 3টা কী ধরছি, 2x 3x আর এখানে 5x, আমি এই 3টা সংখ্যা ধরলাম। তাহলে যদি বর্গ করি আমি তাহলে কত পাবো, তাহলে 2 এর কত পাবো, 2 2 4 x স্কোয়ার পাবো, 3 3 9 x স্কোয়ার পাবো, 5 5 25 x স্কোয়ার পাবো। তাহলে আমি যদি সমষ্টি করি তাহলে কত পাবো দেখো, তাহলে এখানে 9 আর 13, 13 আর 5 18, 18 আর 8 হাতে থাকবে 1 আর 3 38 x স্কোয়ার, আমি এটা পাচ্ছি। তাহলে এর মান বলে দেওয়া আছে কত, 950। তুমি যদি 19 দিয়ে কাটো তাহলে 19 2 আর 19 5 50, তাহলে 2 কাটলে কত 25। তাহলে আমি এখানে পাচ্ছি x স্কোয়ারের মান কত 25, তাহলে x এর মান কত পাবো আমি 5। ঠিক আছে, তাহলে সংখ্যাগুলো আমাকে বার করতে বলেছে, তাহলে সংখ্যাগুলো কত পাবো আমি, দেখো এখানে সংখ্যাগুলো কত পাবো 5, তাহলে 5 দুগুণে কি একটা 10, আর x এর জায়গায় তুমি 5 বসাও, তাহলে 3 5 কত 15 আর 5 5 25, তাহলে 10 15 25, দেখো 10 15 25, এটা হবে সঠিক উত্তর। এখানে দেখো বলছে 2 অঙ্কের একটি সংখ্যা তার অঙ্ক দুটির যোগফলের 4 গুণ অপেক্ষা 6 বেশি, অঙ্ক দুটির স্থান পরিবর্তন করলে সংখ্যাটি 9 বৃদ্ধি পায়, সংখ্যাটি হলো। তাহলে এমন একটা সংখ্যা, যে সংখ্যাটার যে দুটি অঙ্ক আছে, আমি এই অঙ্ক দুটোকে যোগ করব, একটা যোগফল পাবো, এর সাথে আমি কত গুণ করব, 4 গুণ করব। দেখো 4 গুণ, এর সাথে 4 গুণ করব, তার সাথে আবার 6 যখন যোগ করব, তখন সেই যে সংখ্যা, যে 2 অঙ্কের সংখ্যা, এই 2 অঙ্কের সংখ্যাটা আবার ফিরে পাবো। ঠিক আছে, তাহলে এই যে কন্ডিশন দেওয়া আছে আমাকে, এই কন্ডিশনটা প্রত্যেকটা অপশনের সাথে আমি অ্যাপ্লাই করব। ঠিক আছে, তুমি এক্স ধরেও করতে পারো এইভাবে, এক্স ওয়াই ধরেও করতে পারো, কিংবা আমার সব থেকে সুবিধা মনে হচ্ছে যে অপশন যেহেতু দেওয়া আছে, তো প্রত্যেকটা অপশানে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে দেখো যে কোনটাতে সেই অপশানটা আবার ফিরে পাচ্ছি। ঠিক আছে, তুমি যদি দেখো এই দুটো অঙ্কের সংখ্যা আছে এখানে, আমি মুছে দিচ্ছি এটাকে। ঠিক আছে, এই দুটি অঙ্কের সংখ্যাকে তুমি যোগ করো, কত 4 আর 5 কত 9, তাহলে আমাকে 4 গুণ করতে হবে, 4 9 কত পাবো 36, এর সাথে আবার 6 যোগ করবো, 6 যদি যোগ করি তাহলে কত পাবো আমি, 6 6 12 2, কিন্তু এখানে তো 5 আসার কথা শেষে, এটা তো হচ্ছে না, তাহলে এই অপশানটা হচ্ছে না। তুমি যদি এখানে দেখো 3 আর 4 কত হয় 7, তার সাথে 4 গুণ করলে কত হবে 4 7 28, এর সাথে কত যোগ করবো আমি 6 যোগ করবো, দেখো 6 যদি যোগ করি কত 8 6 14 4, কিন্তু শেষে তো 3 আসছে, তাহলে এটা হচ্ছে না। তুমি যদি এটা দেখো 4 আর 3 কত হবে 7, তার সাথে 4 গুণ করলে কত হবে 4 7 28, তার সাথে যোগ কত করতে হবে আমাকে 6, তাহলে 8 6 14 4 আর হাতে রেখে 3, তাহলে এটা 34 চলে আসছে এটা। ঠিক আছে, তাহলে এটা আমার কাছে সঠিক উত্তর। পরের অপশানটা তুমি দেখো ট্রাই করে, এটা যদি তুমি দেখো তাহলে কত হবে 4 আর 5 কত 9, 9 এর সাথে 4 গুণ করলে কত 4 9 36, তার সাথে কত যোগ করবো 6 6 6 12, 2 আসবে শেষে, এখানে 4 আছে, মানে এটা হচ্ছে না, একটা অপশানই সাপোর্ট করছে, সেটা হচ্ছে এই অপশানটা সঠিক উত্তর। পরবর্তী বলেছে সংখ্যাটি 9 বৃদ্ধি পায় এবং সংখ্যা অঙ্ক দুটির স্থান পরিবর্তন করলে 9 বৃদ্ধি পায়। তুমি যদি এখানে দেখো 34 স্থান পরিবর্তন করলে কত হবে 43, তুমি যদি বিয়োগ করে দেখো 4 আছে কয় 13, 9 13 হাতে রাখ 4, 9 বৃদ্ধি পাচ্ছে, মানে যা কন্ডিশন দেওয়া আছে সব মিলে যাচ্ছে, এই অপশান সিতে এটা সঠিক উত্তর হবে। এখানে বলছে দেখো, এখানে বলছে একটি 3 অঙ্কের সংখ্যা থেকে তার অঙ্কগুলো উল্টে লেখা সংখ্যাটি বিয়োগ করলে পার্থক্য নিম্নলিখিত কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে সবসময়। তুমি যে কোনো একটা সংখ্যা ধরো 3 অঙ্কের সংখ্যা, বা সেই সংখ্যাকে তুমি যদি মানে তার অঙ্কগুলোকে উল্টে লেখো এবং বিয়োগ করো, তাহলে সেই বিয়োগফলটা সবসময় কী এমন সংখ্যা যা এই সংখ্যা দ্বারা সবসময় বিভাজ্য হবে। তুমি একটা সংখ্যা লেখো 1 1 0, আমি একটা সংখ্যা লিখছি। ঠিক আছে, এটাকে যদি আমি উল্টে লিখি তাহলে কী লিখবো 0 0 1 1, আমি এটা পাবো। তাহলে তুমি যদি এটাকে বিয়োগ করো তাহলে কত পাবে, তুমি দেখো এখানে কত 9 আছে কয় 1 আছে কয় 10, 9 10 হাতের 1 2 2 আছে কয় 11 9 11, তাহলে আমি কী পাচ্ছি এখানে 99। তাহলে কি 99 এমন সংখ্যা যা সবগুলো দ্বারা বিভাজ্য হবে? চলো আর একটা অপশান আমি ট্রাই করে দেখি। আবার আমরা অন্য যে কোনো একটা সংখ্যা ধরে ট্রাই করে দেখি যে 99 দ্বারা ভাগ যায় কি। তুমি এখানে ধরো 2 3, অথবা লেখো তুমি 1 2 3, আবার তুমি লেখো 3 2 1, উল্টে লিখলাম আমি এই একটা সংখ্যা, এটাকে আবার উল্টে লিখলাম আমি এই সংখ্যাটা। এদেরকে যদি বিয়োগফল করে আমি দেখি তাহলে 9 আছে কয় 11, 3 আছে কয় 11, দেখো 3 আছে 8 11, ঠিক আছে হাতের 1, তাহলে এটা কত হবে 2 3, 3 আছে কয় 12, 9 12 হাতের 1, তাহলে 198 থাকছে। তাহলে এটাকে 9 দ্বারা 99 দ্বারা বিভাজ্য, এটা হ্যাঁ অবশ্যই 99 দুগুণে 198 হয়, তাহলে এটাও 99 দ্বারা বিভাজ্য। তাহলে তুমি অন্য যে কোনো সংখ্যা ধরে তুমি ট্রাই করে দেখবে, এই সব প্রত্যেকটা সংখ্যা কিন্তু এই 99 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, কিন্তু খুব ভালো অঙ্ক এটা, যে প্রত্যেকটা সংখ্যা কিন্তু এই 99 দ্বারা বিভাজ্য হবে। এখানে বলছে দেখো মিস্টার বসুর মাসিক আয় দেওয়া আছে, এখানে যে কোনো একজনের ধরো মাসিক আয় কত দেওয়া আছে 12,000 টাকা। তিনি তার আয়ের 4 ভাগের 1 অংশ তিনি খাবারের জন্য ব্যয় করেন, বাকি যে টাকাটা থাকছে তিনি এত অংশ তিনি বাড়ি ভাড়ার জন্য দেন, আর এই অংশটা তিনি তার সন্তানের শিক্ষার জন্য ব্যয় করেন। তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন, মানে সব খরচার পরে তার কাছে কত টাকা বেঁচে থাকছে। তাহলে তুমি যদি দেখো যে খাবারের জন্য তিনি 3 ভাগের 1 ভাগ দেয়, এই যে 12,000 টাকা,
ঠিক আছে, মানে 1 ভাগ যদি তুমি ব্যয় করেন তাহলে থাকছে কত 3 ভাগ, এটা 4 দিয়ে যদি কাটো তাহলে কত হবে 4 ভাগের 3 ভাগ থাকছে, সরি এটা 16,000, তাহলে এটা কত হবে 4, তাহলে 4,000 থাকছে এখানে, তাহলে কত হবে 3 4, তার কাছে কত থাকছে 12,000 টাকা এখন থাকছে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি পাচ্ছি, আমি এখানে যে 12,000 টাকা আমি তার কাছে এখন আছে বর্তমানে। ঠিক আছে, তারপর তুমি যদি দেখো সে 3 খরচা করছে কত, 10-এর মধ্যে 3 বাড়ি ভাড়া দিচ্ছে, আর 5 দিচ্ছে কত, 24-এর মধ্যে 5 দিচ্ছে কিন্তু শিক্ষার জন্য খরচা করছে তিনি। তাহলে আমি যদি দেখি এই আমাকে হরটা আমাকে সমান করতে হবে, এখানে যদি আমি হর আমি সমান করে দেখি তাহলে আমাকে 120 করতে হবে, মানে ওপর আর নিচে গুণ করে, কারণ মানে এই 10 আর 24-এর এলসিএম আমি পাচ্ছি 120। তাহলে তুমি যদি 120 করো, এখানে 12 দিয়ে গুণ করো, তাহলে এখানে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমি দেখছি 12 10 120, আর এখানে 3 12 কত 36। ঠিক আছে, আবার তুমি যদি এখানে দেখো এটা 5 24 120, এখানে যদি 5 দিয়ে গুণ করো তাহলে কত 5 5 25 বাই কত 120, তাহলে 120-এর মধ্যে সে কত খরচা করছে, এখানে 36 আর এখানে কত 25। ঠিক আছে, তাহলে তুমি যদি এখানে দেখো তাহলে সে কত খরচা করছে, এই দুটো যদি যোগ করো তুমি তাহলে 5 6 11, 11 1 হাতের 1, তাহলে 3 61, সে 120-এর মধ্যে 61 খরচা করে দিল এই 2 মিলে। ঠিক আছে, বাড়ি ভাড়া আর এই সন্তানের শিক্ষার জন্য। তাহলে তার কাছে কত থাকছে, এই 59 বাই 120 এটা পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে এই 12,000 টাকার 59 বাই 120 এই টাকাটা তিনি কি করছে, স্টোর করছে বা সঞ্চয় করছে। তাহলে তুমি একটা শূন্য যদি কাটো, এই 12কে 100 কাটলাম, তাহলে 59কে 100 দিয়ে গুণ করলে কত হয় 5900, 5,900, দেখো 5,900, অপশান সি হবে এখানে সঠিক উত্তর। এখানে বলছে দেখো 18 জন শিক্ষার্থীর মধ্যে 60% ছেলে, এবং যদি ছেলেদের মধ্যে এই 80% এবং মেয়েদের 90% উত্তীর্ণ হয় তাহলে কতজন মানে পরীক্ষায় ব্যর্থ হয়েছে, ব্যর্থ সংখ্যা আমাকে বার করতে হবে। আমি টোটাল যদি ধরিয়ে এই 8,000 এর মধ্যে ছেলে কত বলেছে 60% ছেলে, তাহলে 60 বাই 100 যদি করি, 2 শূন্য কাটো, 6 হাতে কত 48, 4,800, এটা কী পেলাম আমি, এটা কী পেয়েছি বয় পাচ্ছি বা ছেলে। ঠিক আছে, এটা কিসের পেলাম আমি বয়স। আর তুমি যদি আবার এখানে এই 8,000, তাহলে এটা 60% হলে তাহলে এখানে 40% কী হবে, এটা যদি বয় হয় তাহলে এটা কী পাবো গার্ল। ঠিক আছে, তাহলে গার্লসে আমি কত পাবো, এখানে 2 শূন্য কাটো, 4 8 কত হয় 32, এটা পাবো আমি কি মানে মেয়েদের সংখ্যা। তাহলে বলছে ছেলেদের মধ্যে এত % যদি উত্তীর্ণ হয়, তাহলে আমাকে মানে ব্যর্থ বার করতে বলেছে, তাহলে 20% ব্যর্থ, তাহলে এর ব্যর্থ 20 বাই 100, 2 শূন্য কাটো, আবার 38 দুগুণে কত হবে, 48 দুগুণে 96, একটা শূন্য হবে। তাহলে এখানে ছেলেদের ব্যর্থ সংখ্যা কত পেলাম আমি 960 জন পেলাম। আর মেয়েদের যদি 90% উত্তীর্ণ হয় তাহলে ব্যর্থ কত 10%, তাহলে এর যদি আমি 10% বার করি, তাহলে দেখো 2 শূন্য কাটছি, তাহলে এটা কত পাবো আমি 320। তাহলে মোট সংখ্যা বার করতে বলেছে, তাহলে এই দুটোকে আমাকে যোগ করলে আমি মোট সংখ্যা পেয়ে যাবো। দেখো 0 6 2 8 9 3 কত 12, 1280, তাহলে টোটাল এই 1280 জন হচ্ছে ব্যর্থ। ঠিক আছে, এখানে বলছে একজন ব্যক্তি 15 কিমি পার ঘন্টা গতিবেগে কোথাও গিয়ে আবার 10 কিমি পার ঘন্টা গতিবেগে আবার ফিরে আসলে মানে গড় গতিবেগ বার করতে বলেছে। তোমরা জানো যে এই গড় গতিবেগ বার করার সূত্র কী আছে, 2xy বাই x প্লাস ওয়াই, এটা সূত্র। তাহলে আমি এইভাবে করব, দেখো 2 গুণ মানে 15তে যাচ্ছে 15 গুণ 10, আর 15 10কে যোগ করলে কত হয় 25। দেখো 5 3 5 5 5 25, তাহলে 5কে কাটলে এখানে 2, তাহলে কত 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে গড় গতিবেগ আমি কত পাচ্ছি এখানে 12, এটা হবে সঠিক উত্তর। এখানে বলছে দেখো মানে একজন শিক্ষার্থী একটি পরীক্ষায় 32% নম্বর পেয়ে সে 12 নম্বরের জন্য মানে ব্যর্থ হয়, তাহলে একটা যে পাস করার জন্য একটা নির্দিষ্ট ফিক্স একটা মার্কস আছে, সে 32% তো পেয়েছে। ঠিক আছে, সে 32% পাওয়ার পরেও সে যদি আরও 12 নাম্বার পেত তাহলে সে পাস মার্কের সমান আসতে পারতো, তাহলে এটা পাস মার্ক পেতাম আমি। ঠিক আছে, সমান আবার এখানে বলছে সে 42% নাম্বার পেয়েছে এবং পাসের থেকে কত সে 28% বাদ দিয়েছে। কেন, যে এই 42% থেকে যদি 28 নাম্বার আমি বাদ দিই তাহলে সেটাও কি আসতো, এই যে পাস মার্কস আসতো। তাহলে এই দুটোই পাস মার্কস যদি হয় তাহলে এটা সমান হবে, তাহলে এটা 5 নাম্বার, এটা 5 নাম্বার। তাহলে যে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার আমাকে বার করতে পারে, সর্বোচ্চ নাম্বার দেখো তুমি যদি এই 42টা এদিকে পার্সেন্টে নিয়ে আসো তাহলে কি মাইনাস হবে, তাহলে কি -10%, কারণ 42 থেকে 32 বাদ যাবে, তাহলে সমান কী হবে, এটা যদি ওইদিকে দাও তাহলে কত হবে, ওইদিকে মাইনাস হয়ে যাবে। তাহলে 10%-এর মান আমি কত পাবো এখানে 8 2 10 শূন্য, তাহলে 3 না রেখে 4, তাহলে আমি 10%-এর মান যদি আমি 40 পাই তাহলে এদিকে মাইনাস তুমি কাটো, তাহলে 100%-এর মান আমাকে বার করতে বলছে, মানে সর্বোচ্চতে 100%ই হয়, তাহলে এদিকে কত হবে 400, কারণ এখানে একটা শূন্য অ্যাড করলাম, এখানে একটা শূন্য অ্যাড করলাম, তাহলে এই 400 হবে সঠিক উত্তর। দেখো এই 400। এখানে বলছে দেখো 3টি সমান পাত্রে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে, এই 3টে অনুপাত দেওয়া আছে, তাহলে কোন পাত্রে দুধের পরিমাণ সব থেকে বেশি। তুমি দেখো প্রথম পাত্রে কত
প্রথম পাত্রে যদি আমি দেখি 3 দুধ আছে কতর মধ্যে, 4-এর মধ্যে। তারপরে এখানে দেখছি 5 আছে কত, 8-এর মধ্যে। তারপরে দেখছি 9 আছে কত, 16-র মধ্যে। তুমি যদি এইভাবে বুঝতে না পারো, ঠিক আছে, তাহলে তুমি এই যে তার হর যেগুলো আছে, হরগুলোকে প্রত্যেকটাতে 16 করো। তাহলে একে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত পাবো, 10/16 পাবো। একে যদি 16 করার জন্য 4 দিয়ে গুণ করি তাহলে 3×4 12, 4×4 16 পাবো। আর এটা তো 9/16 আছে। তাহলে দেখো 16-র মধ্যে 9, 16-র মধ্যে 10, 16-র মধ্যে 12, তাহলে 16-র মধ্যে 12 এটাই হবে সঠিক উত্তর। কোন পাত্র এটা? প্রথম পাত্র। তাহলে দেখো এই প্রথম পাত্র এটা হবে সঠিক উত্তর। এখানে বলছে দেখো, মনীষ তার ঘড়িটি 10% ক্ষতিতে বিক্রি করেছিলেন। যদি তিনি 54 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে তিনি 8% লাভ করতেন। মানে ঘড়িটির বিক্রয় মূল্য কত সেটা বার করতে হবে। বিক্রয় মূল্য আমাকে বার করতে বলেছে। দেখো এখানে সে যদি 54 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে সে 10% ক্ষতির থেকে পূর্ণ করে আবার 8% লাভ করতো। তাহলে কত এখানে আমি দেখছি যে 18%-এর মান আমি বুঝতে পারছি এখানে যে 54। তাহলে আমি কী বলতে হবে, বিক্রয় মূল্য বার করতে বলেছে। তাহলে আমি এখানে দেখো 3 18 54 হয়, তাহলে আমি একের মান কত পাচ্ছি, আমি 3। ঠিক আছে, তাহলে আমাকে কী বার করতে বলেছে, যে কত দামে সে বিক্রি করতে পারছে। তাহলে আমি 100-র মান কত পাবো, আমি 300। তাহলে বিক্রি করছে কত, 10% ক্ষতিতে। তাহলে 90/100, দুটো শূন্য এখানে দুটো শূন্য কত, তাহলে 3 9 কত 27, 270। সেই 270 টাকা দামে বিক্রি করছে। ঠিক আছে, যদি আমাকে ক্রয় মূল্য বার করতে বলতো তাহলে 300 সঠিক উত্তর হতো, কিন্তু আমাকে বিক্রয় মূল্য বার করতে বলেছে এই 10% ক্ষতিতে, তার জন্য 270 টাকা হবে সঠিক উত্তর। এখানে বলছে দেখো, যখন রাত 12টা 10 মানে ঘড়ির কাঁটার মধ্যে কোণ কত হবে, আমাকে কোণ বার করতে বলেছে। তোমরা জানো যে এখানে 60 তার সাথে এইচ মানে ঘন্টা যোগ করব, -11 তার সাথে মিনিট, এই গুণ করে একে 2 দিয়ে ভাগ করব। এটা মানে কোণ বার করার একটা সূত্র, তোমরা জানো সবাই। তাহলে আমি যদি 60-এর সাথে 12 গুণ করি তাহলে কত পাবো, 6 12 72, 720 মাইনাস 10-এর সাথে 11 গুণ করলে, কারণ মিনিটের জায়গায় 10 মিনিট বসাবো, তাহলে কত পাবো 110। তাহলে এটা 2 দিয়ে ভাগ করবো। তাহলে আমি এটা যদি বিয়োগ করিয়ে তাহলে 0, এখানে কত হবে 1, আর এটা কত হবে 610/2। তাহলে আমি এটা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো আমি, 3 দুগুণে 6 আর 0 5। তাহলে আমি কত পাচ্ছি এখানে 305। তাহলে যেহেতু 305 পাচ্ছি আমি, তাহলে এটা তোমাকে টোটাল কোণ আমরা কত জানি যে 360 ডিগ্রি, তার সাথে তুমি 305 বিয়োগ করো, কত পাবে তুমি, 5 আছে কয় 10, 5-এ হাতের 1, তাহলে 5, তাহলে 55। তাহলে এই 55 যেটা ডিগ্রি আছে সেটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো এই ক্লাসের এটা হচ্ছে শেষ অঙ্ক। মানে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেইগুলো আমরা এই 13 নম্বর ক্লাসের পার্ট 2-এ নিয়ে আসছি। তোমরা যদি এরকম আরও ভিডিও পেতে চাও তো প্লেলিস্টে যাও এবং চ্যানেলটাকে ফলো করো। আমি অবশ্যই যে ইম্পর্টেন্ট PYQ আছে সব করিয়ে দেবো এই চ্যানেলের মধ্যে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।